ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি এজি মাহমুদ। পিপলস লিজিংয়ে রাখা আমানতের টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন আমানতকারীরা। সকালে ব্যক্তি এবং ক্ষুদ্র আমানতকারীদের কাউন্সিলের পক্ষ থেকে রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারের সামনে মানববন্ধন করা হয়। এ সময় তারা অভিযোগ করেন আমানতকারীদের কষ্টার্জিত সব সঞ্চয় এবং আমানত লুট করে কোম্পানির পরিচালক সহ অন্যান্য দায়ী ব্যক্তিরা আইসি জীবনযাপন করছেন, বিদেশে সেকেন্ড হোম বানাচ্ছেন, এমনকি কেউ টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। এই সময় তারা তাদের আমানত এবং সঞ্চয়ের টাকা ফেরত দেওয়ার জন্য দাবি জানিয়েছেন। তারা আরও বলেছেন, পিপলস লিজিংকে অবসায়ন না করে পুনর্গঠন করতে হবে। পিকে হালদার সহ লুটেরা যারা রয়েছে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া, তাদের সম্পদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিও জানিয়েছেন আমানতকারীরা। এখানে হাজার হাজার সিকিউরিটি গার্ডের কল্যাণ তহবিলের টাকা আছে, যেটা আজ আমরা মানে ইসের জন্য উদ্ধারের জন্য এখানে মানববন্ধনের জন্য এসেছি। তারা আমাদের কাছ থেকে এসে টাকা নিয়ে গেছে, বলছে যে আপনাদের টাকা সুরক্ষিত থাকবে, সমস্যা নাই। আমি অনেকবার প্রশ্ন করছি যে এগুলোর টাকা কিভাবে আমরা ফেরত পাবো, তারা সদুত্তর কোনোটাই দিতে পারে না। অফিসে আমরা অনেকবার গেছি। আমরা এই শত শত ক্ষুদ্র আমানতকারীগণ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর সুদৃষ্টি আকর্ষণ করছি। এখন যে পিপল লিজিং এর টাকা জব্দ করেছে দুদক, সেখান থেকে আমাদের টাকাগুলো ফেরত চাই। আমাদের একটাই দাবি, আমাদের টাকা ফেরত চাই। ষষ্ঠ জনশুমারি এবং গৃহগণনা প্রকল্পে কেনাকাটায় সাবধানতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে রাজধানীর পরিসংখ্যান ভবনে এই প্রকল্পের প্রথম পর্ব জোনাল অপারেশন পর্যায়ের মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এমন নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। 23 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত জোনাল অপারেশন পর্যায়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরুর মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। মন্ত্রী বলেছেন, দেশব্যাপী জনশুমারিতে ব্যয় হবে 1768 কোটি টাকা। এটি খুব বড় অঙ্ক মনে হলেও জনপ্রতি খরচ হচ্ছে মাত্র 110 টাকা করে। একজন নাগরিকের জন্য এই ব্যয় খুব সামান্যই, তবে এখান থেকেও খরচ বাঁচানোর সুযোগ রয়েছে। আপনাদের কাছে আমার আবার প্রতিটি ব্যয় সম্বন্ধে সাবধান। বা অনেক সময় যে অনেক জায়গায় যাই, পেন্সিল বা কলম দেখা যায় যে কষ্ট করে লিখছে না, এগুলো আমরা সবাই বুঝি। উই শুড বি কেয়ারফুল। আপনারা প্রকিউরমেন্টে যারা থাকবেন, প্লিজ ভেরি কেয়ারফুল। বিশেষ করে স্টেশনারি যে টাকা বাঁচাবার মধ্যে স্কোপ অনেক কিছু আছে আমার মনে হয়। আমি সরকারের বিভিন্ন অফিসে যাই, স্টেশনারি কাগজ, কলম, পেন্সিল, ছোট কলম, বড় কলম নানা ধরনের বানানো হয়। বানান, কিন্তু ওই সাবধান হিসাব করে যাতে কাজে লাগে। 10 মাসেও পোলট্রি ফিডের কাঁচামালের দাম নিয়ন্ত্রণে আসেনি, বরং বাড়ছে পাল্লা দিয়ে। সবচেয়ে বেশি বেড়েছে সয়াবিন মিল, সয়াবিন তেল আর ফুল ফ্যাট সয়াবিনের। বেকায়দায় পড়া ফিড মিলারদের এখন কম দামের বিকল্প প্রোটিন উৎস ব্যবহারের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এদিকে ফিডের চড়া দাম আর ডিম মুরগির পট্টি বাজারে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন প্রান্তিক পর্যায়ের খামারিরা। পরিমাণ এবং খাদ্যের গুণগত মান দুটি নির্ধারিত মাত্রায় না দিলে প্রত্যাশামতো মুরগির ওজন বাড়বে না। করোনাকালে তাই লোকসান ঠেকিয়ে ব্যবসা টেকাতে সেরা মানের খাবারে সবচেয়ে বেশি খরচ করছেন খামারি। কিন্তু খাদ্যের দাম বাড়তে থাকায় বিপাকে এখন খামারি। যেই লস হচ্ছে আরও লস হলে খামারের এক সময় বসে যাবে, আর যখন খামার থাকবে না তখন আলটিমেট ফিড সেলস কমে যাবে। লোকসানের কারণ বলতে আদারের মান ভালো করতে হলে দাম বাড়ায় দেয়, বস্তা প্রতি 300 টাকা দাম, আবার ওষুধের চার্জও বেশি লাগে। খামারি পর্যায়ে প্রতি কেজিতে খাদ্যের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। মিলাররা বলছেন, দাম বাড়িয়েও তাদের লোকসান গুনতে হচ্ছে। এটা হচ্ছে যে একটা ডাইরেক্ট কস্ট, সাশ্রয় করার কোনো সুযোগ নাই। একটা নির্দিষ্ট ফর্মুলেশন অনুযায়ী আমাদের ফিড তৈরি করতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ, সব কোম্পানি ফিডের দাম কিছুটা অ্যাডজাস্ট করেছে, কিন্তু এখনও কিন্তু সবাই একটা লসের ভিতরে চলছে। আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধির কারণ দেখিয়ে গেল বছরের এপ্রিল থেকেই ফিডের কাঁচামালের দাম ঊর্ধ্বমুখী। সর্বশেষ জানুয়ারি মাসের হিসাব বলছে, ভুট্টার দাম বেড়েছে 4.55%, সয়াবিন মিল 7.70%, ফুল ফ্যাট সয়াবিন 20.83%, রাইস পলিশ 8% এবং সয়াবিন তেলের দাম বেড়েছে 22%। আমাদের যে সয়াবিন মিল, এটা এখানে মাত্র 2টা কোম্পানি করে। এখন যে দামটা তারা মাঝখানে বাড়িয়ে দিল, এটা কিন্তু তাদের আগের কেনা পণ্য ছিল, কিন্তু তারা ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বাড়ার সাথে সাথে দামটা সাথে বাড়িয়ে দিচ্ছে। আসলে নতুন একটা পণ্য আসতে অন্তত 2-3 মাস সময় লাগে, তো সেই সময়টা তারা অপেক্ষা করেনি।
তো এইসব ক্ষেত্রে গভর্নমেন্ট কিছুটা কন্ট্রোল করতে পারে। সয়াবিনের দাম বাড়তে থাকায় প্রোটিনের বিকল্প উৎসের দিকে নজর দেওয়ার পরামর্শ প্রাণী সম্পদ অধিদপ্তরের। আর ইতিমধ্যে কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, তারা কিন্তু প্ল্যান্ট প্রোটিনসকে বেস করে ডিডিজিএস বা ডিস্টিলারি ডায়েট গ্রেন সোলেবলস, তারপরে কর্ন গ্লুটেন মিল, কর্ন প্রোটিন কনসেন্ট্রেট, যেগুলো বিকল্প উপাদান আছে, আমরা এগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা উৎসাহ দিয়ে যাচ্ছি আর কি। বন্দরে পোলট্রি খাদ্যের কাঁচামাল ছাড় করাতে দেরির কারণেও উৎপাদন খরচ বাড়ে, তাই কাঁচামাল দ্রুত ছাড় করাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। পোল্ট্রি ফিডের কাঁচামালের অনিয়ন্ত্রিত দাম বিপাকে ব্যবসায়ীরা, এই বিষয় নিয়ে আলাপে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ফিড মিল অ্যাসোসিয়েশনের বাংলাদেশের প্রেসিডেন্ট এহতেশাম বি শাহজাহান। জনাব এহতেশাম বি শাহজাহান, দেখতে পাচ্ছি পরপর্দা এবং স্বাগত টালি খাতায় আপনাকে। আমরা দেখছিলাম প্রতিবেদনে বলা হচ্ছিল পোল্ট্রি ফিডের কাঁচামাল আসলে দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। কেন বাড়তি কাঁচামালের দাম এবং কেন নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। কাঁচামালের দামটা তো অ্যাকচুয়ালি আন্তর্জাতিক বাজারের সাথে পেক করা হয়। বিশেষ করে চায়না যেভাবে কাঁচামাল গ্লোবালি টানছে, সয়াবিন, ভুট্টা এবং অন্যান্য যেসব কাঁচামাল আমাদের লাগে, সেগুলা তাদের এটা ডিমান্ড সাপ্লাই কারণেই দামগুলা বেড়ে যাচ্ছে। পাশাপাশি যেসব দেশে এই কাঁচামালগুলো উৎপাদন হয় সেখানেও ফলন ভালো হয়নি, এইসব কারণেই কাঁচামালের দামগুলা বেড়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেসব কাঁচামাল ব্যবহার করি ফিডের জন্য, সেগুলা বাংলাদেশে খুব একটা উৎপাদন হয় না। ভুট্টা কিছুটা পাই আমরা, আর রাইস পলিশ কিছুটা পাই। তো এছাড়া আমাদেরকে নির্ভর করতে হয় আমদানির উপরে। এখন আমদানি রিলেটেড যেই কস্ট গুলো আছে, কাঁচামালের দাম তো বাড়ছেই, বাট আমদানি করতে গিয়ে যে আমাদের যেই ইনসিডেন্টাল কস্ট গুলো বিয়ার করতে হয়, যেরকম পোর্টে আমাদের ড্যামেজ দিতে হয়, আমাদেরকে পোর্টে অনেক সময় মাল মাসের পর মাস ফেলে রাখতে হয়, এগুলা লজিস্টিক্যাল সাপোর্টের অভাবে আমাদেরকে ওয়েট করতে হয়, এটা একটা বড় দিক। আরেকটা দিক হচ্ছে যে আপনার কাঁচামালের আমাদের যে অল্টারনেটিভ গুলো আছে, আমি মনে করি যে সেগুলা আমরা বিগত মানে নিয়ন্ত্রণ ছাড়া পোল্ট্রি ফিডের দাম বেড়ে যাওয়ার পিছনে কোনো ধরনের সিন্ডিকেশন কি কাজ করে কিনা? সিন্ডিকেশন আন্তর্জাতিক লেভেলে ঠিক সিন্ডিকেশন শব্দটা ব্যবহার করব না, বাট এটা আমি বলবো ডিমান্ড সাপ্লাইয়ের উপরেই নির্ভর করে। যেরকম সয়াবিনের দাম গ্লোবালি এটা শিকাগো সিবিওটি থেকে কন্ট্রোল করা হয় এবং সেটাই দক্ষিণ আমেরিকা, ভারত সেটাকেই মোটামুটি ফলো করে। এগুলো তো সব গ্লোবাল কমোডিটি। ভুট্টার ক্ষেত্রে একই, আপনার কর্ন ডিডিজিএস এর ক্ষেত্রে একই, সিজিএম এর ক্ষেত্রে একই, যেসব কাঁচামালগুলো আমি ইম্পোর্ট করি, ফিশ মিলের ক্ষেত্রেও একই। তো যখন এটা ডিমান্ড বেড়ে যায় বা এটা কোনো কারণে এটা প্রোডাকশন কম হয়, তখন দেখা যায় যে আপনার ওই ডিমান্ড সাপ্লাই কারণে এই দামগুলা বেড়ে যায়। এটা সিন্ডিকেট বলবো কিনা আমি জানি না, বাট এটা আন্তর্জাতিক বাজারে সবসময় সব প্রোডাক্ট, শুধু আমাদের প্রোডাক্ট না, এটা পৃথিবীর সব প্রোডাক্টই কিন্তু ডিমান্ড সাপ্লাই উপর বেস করেই এটা করা হয়। আরেকটা জিনিস হচ্ছে যে কম দামে এখন বিকল্প যদি আমরা চিন্তা করি, যে ফিডের যদি চিন্তা করি যে কম দামে বিকল্প প্রোটিনের উৎস কি হতে পারে বা ফিড মিল কি হতে পারে, সেটি কেন ব্যবহার বাড়ানো হচ্ছে না? যদি আন্তর্জাতিক পর্যায়ে আমদানিতে দাম বেড়ে যায়, সেক্ষেত্রে তো আমাদের দেশীয় উৎসকে ব্যবহার উৎসাহিত করা উচিত। জি দেখেন, আমরা বাংলাদেশে যে আন্তর্জাতিক মানের ফিড তৈরি করছি, আন্তর্জাতিক নাও বলি, যে মানের আমরা ফিড তৈরি করছি এটা আন্তর্জাতিক মানের। আমরা যেই ধরনের রেজাল্ট ফার্ম লেভেলে পাচ্ছি সেগুলা আমরা পাশ্চাত্য দেশের সাথে বিবেচনা করলে দেখা যাবে যে আমাদের রেজাল্টটা একই। এখন আমরা যদি কাঁচামাল, সব কাঁচামাল কিন্তু ব্যবহার করা যায় না। পোলট্রির জন্য, মাছের জন্য, চিংড়ির জন্য, ডেইরির জন্য কিছু গাইডলাইন থাকে, নিউট্রিশনাল গাইডলাইন থাকে। আমি চাইলেই কিন্তু কম দামের ফিড ব্যবহার করতে পারবো না। এই এক্সারসাইজটা আমরা এক্সস্ট করেছি যে কোথা থেকে কিভাবে কম দামে আনা যায়। আমরা অনেক র মেটেরিয়াল আমরা আন্তর্জাতিক বাজার থেকে আমরা আনছি। এর বাইরে আমার জানা মতে এমন কোন র মেটেরিয়াল নাই যেটা আমরা এখন কম দামে আনতে পারবো। জি, যেমন ভুট্টা তো আমাদের দেশেও এখন হচ্ছে। মানে ভুট্টা যখন আপনারা ফিড মিল তৈরি করছেন, তখন কি আমাদের স্থানীয় পর্যায়ের উৎপাদনের যে ভুট্টা সেটি ব্যবহার করা হচ্ছে নাকি আমদানি পর্যায়ের ভুট্টা ব্যবহার করা হয়? বাংলাদেশে যে পরিমাণে ভুট্টা ব্যবহার করা হয় সেটা আমাদের চাহিদার 40% মতন আমরা পাই, এবং সেটা পুরোটাই আমরা কিনে নিই। যখন আমরা পাই না, কিছু কি আমরা পুরোটাই কিনে নিই এবং কিছুটা আমরা স্টক করে রাখি লোকালটা, যাতে আমরা বেশি দিন ব্যবহার করতে পারি। আমরা চাই যে দেশি পণ্যগুলো আমরা ব্যবহার করি।
ভুট্টা আজকে প্রোডাকশন হচ্ছে প্রায় 10 বছরের উপরে হয়ে গেছে বাংলাদেশে। প্রতি বছরই কিন্তু ফিড মিল বাংলাদেশে যা ভুট্টা প্রোডাকশন হয় পুরোটাই কিনে নেয়, যখন পাওয়া যায় না তখন আমরা আমদানিতে আমাদের যেতে হয়। জি, অবশ্যই। এখন যদি কোনো কারণে ফিডের দাম বেড়ে যায় তাহলে দেখা যায় আলটিমেটলি আসলে পোলট্রির উৎপাদনে গিয়েও সেটিতে প্রভাব পড়ে, অর্থাৎ পোলট্রির যে মুরগি বা যেই পণ্যগুলো হচ্ছে সেগুলোতে আসলে প্রভাব পড়ে যাচ্ছে। তাহলে আসলে সমাধানটা কিভাবে, যে আপনাদের যেন লোকসান না হয়, সমন্বয়টা কি করে হতে পারে দামের ক্ষেত্রে? আসলে আমি মনে করি যে এটা একটা বেসিক সেক্টর, অন্য বস্ত্র বাসস্থানের মধ্যে অন্যটাই প্রথম, এবং সরকার যেভাবে আপনার এটাকে কোভিডের কারণে বলবো, যেভাবে আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য যে গাইডলাইন গুলো দিয়েছে তার মধ্যে হচ্ছে নিউট্রিশন, সেখানে আমরা আমাদের অবস্থান। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যে এই দাম ফিডের যে দাম বেড়েছে এটা তো আর বিনা কোনো কারণে বাড়েনি। কাঁচামালের দাম বাড়লে তো স্বাভাবিক, ইনপুট কস্ট বাড়লে তো আউটপুট কস্ট তো বাড়তে হবেই। তারপরেও যে ফিডের দাম যেটা বেড়েছে এটা আন্তর্জাতিক বাজারে আনুপাতিক হারে যে কাঁচামালের দাম বেড়েছে তার চেয়ে অনেক কম ফিডের দাম বেড়েছে। আপনি যদি বিগত 20 বছরের স্ট্যাটিস্টিক্স বিবেচনা করেন, আপনি দেখবেন যে ফিডের দাম কিন্তু আপনার সেভাবে বাড়েনি। মানে এই ইনফ্লেশন যদি আমরা দেখি যে 6% বা 7% ইনফ্লেশন, সেখানে 1.5 থেকে 2%। জি জনাব শাহজাহান, মানে খুব এখন খুব স্পেসিফিক করে জানতে চাই যে খুব সম্প্রতি কি দাম কমে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, যদি এমন অবস্থা চলতে থাকে তাহলে প্রান্তিক খামারিদের অবস্থা কি দাঁড়াবে? হ্যাঁ, প্রান্তিক খামারিদের কথাই তো আমরা চিন্তা করি, কারণ প্রান্তিক খামার যদি না টিকে তাহলে তো এই সেক্টরও টিকবে না, আমাদের জাতীয় প্রোটিন পর্যাপ্ত পাবে না। খুব অল্প সময়ের মধ্যে এপ্রিলের আগে আমি আন্তর্জাতিক বাজারে দাম কমার কোনো সম্ভাবনা দেখছি না, কারণ ব্রাজিল বলেন, ইন্ডিয়া বলেন, ইউএসএ বলেন, এখান থেকে যে আমরা কাঁচামাল আনি সেখানে কিন্তু ক্রপ এবার ভালো হয়নি। তার সাথে আপনার ওই চায়না যেভাবে মাল টানছে সেইটা কারণেও কিন্তু একটা ঘাটতি দেখা দিচ্ছে। তো আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কাঁচামালের আন্তর্জাতিক বাজারে কাঁচামাল দাম কমার কোনো সম্ভাবনা আমি দেখছি না। এটা আমাদেরকে ভীষণভাবে দিচ্ছে, বাট আমরা চিন্তা করছি এবং ভাবনা করছি যে কিভাবে খামারিকে টিকে রাখা যায়। বেশিরভাগ ফিড মিলই কিন্তু এখন লসে চলছে, কারণ যেই পরিমাণে দাম বাড়ানোর কথা সেটা যদি বাড়াই আমরা, সেই সঙ্গে নতুন একটি উপসর্গ যোগ হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে পার্শ্ববর্তী আমাদের দেশে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। আমাদের আসলে সেই সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় কিছু করার আছে কিনা এখনই? অবশ্যই আছে। আমাদের দেশে এখনো বার্ড ফ্লু আসেনি, এটা ভারতের বিহারের দিকে হয়েছে। সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, ভারত থেকে পোল্ট্রি সংক্রান্ত যেসব জিনিসপত্র আছে, ডিম, মুরগি, মাংস, এগুলা ইম্পোর্ট ব্যান করেছে। এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে সরকার। বিগত 1 বছর আমরা খেয়াল করছি ভালো ভালো উদ্যোগ নিচ্ছে। তবে আমি মনে করি আমার দুইটা থাকবে, একটা হলো যে আমাদের এই সেক্টর যেহেতু এটা বেসিক সেক্টর, অন্য সংস্থানকারী, আমাদের যে কর্পোরেট ট্যাক্সটা আছে এটা কিন্তু বছর পর বছর কিন্তু বেড়ে চলেছে। এটা 5 ছিল, একসময় তো 0 ছিল, সেখান থেকে 5 থেকে 10, 10 থেকে 15 তো এখন আমাদের ট্যাক্স। আমাদের একটা অনুরোধ থাকবে যে এই কর্পোরেট ট্যাক্সটাকে নামিয়ে 0 না করলে অন্তত 5-এর কোটায় যে আনা যায়। 1, 2 হচ্ছে যে আমাদের যে ইজ অফ ডুইং বিজনেস, যেটা আমরা বলি, আমাদের ব্যবসায় যে সাশ্রয়, যেটা ব্যবসা করতে যে ইজটা, এই দিকে কিন্তু সরকার একটু নজর দিতে পারে। যেরকম পোর্টে আমাদের যে অসুবিধাগুলো হয়, সেখানে একটা ল্যাবরেটরি আছে, সেটার জন্য আমাদেরকে সিরিয়ালে ওয়েট করতে হয়, পোর্ট ড্যামেজ দিতে হয়। এই জিনিসগুলো করলে পরে আমি মনে করি যে একটা আমরা দাম কাঁচামালের দাম কমলে ফিডের দাম এমনি কমবে, কারণ বাংলাদেশে 250টার উপরে ফিড মিল আছে। এটা হাইলি কম্পিটিটিভ, কেউ চাইলে এটাকে দাম বাড়িয়ে রাখতে পারবে না, এটা নিজেই দামটা কমে যাবে। অসংখ্য ধন্যবাদ জনাব এহতেশাম বি শাহজাহান আমাদেরকে তালিকাতায় সময় দেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফিড মিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এহতেশাম বি শাহজাহান। বিরতির পর আবারও ফিরছি তালিকাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতায়। রপ্তানিমুখী শিল্পে প্রযুক্তি সহায়তা 1000 কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। উদ্যোক্তারা 5 থেকে 6% সুদে নতুন এই তহবিল থেকে ঋণ পাবেন। বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট প্রকাশিত এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাংক রেটের চেয়ে 1% কম সুদে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব এই তহবিল থেকে ঋণ নিতে পারবে, যার সঙ্গে 2 থেকে 3% সুদ যোগ করে গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ করা যাবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উন্নত বাংলাদেশ গড়ার পথে শিল্প খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে রফতানি নীতি 21-এর আলোকে রফতানিমুখী শিল্প খাতের আধুনিকায়ন এবং প্রযুক্তিগত উন্নয়নে বাংলাদেশ ব্যাংক বিশেষ এই তহবিল গঠন করেছে। রফতানি নীতি 2018 থেকে 2023-এর আওতায় সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত এবং বিশেষ উন্নয়নমূলক খাতের
উদ্যোক্তারা এই তহবিল থেকে ঋণ পাবেন। প্রজ্ঞাপনে ঋণের বিস্তারিত শর্ত প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী মাসের প্রথম দিন থেকে শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের দেয়া নতুন বা পুরনো ঋণ বা মার্জিন ঋণের সুদ হার কমছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি নতুন এই নির্দেশনা জারি করেছে। এর আগে 13 জানুয়ারি বিএসইসির এক সভায় মার্জিন ঋণের সুদ হার সর্বোচ্চ 12% বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির সভায় নেওয়া ওই সিদ্ধান্তের ভিত্তিতে ঋণদাতা ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকের জন্য আলাদা নির্দেশনা জারি করা হলো। নির্দেশনায় ফেব্রুয়ারির 1 তারিখ থেকে সুদ হার সংক্রান্ত এই নির্দেশনা কার্যকরের কথা বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকগুলো যে সুদে টাকা ধার নেবে তার সঙ্গে সর্বোচ্চ 3% বাড়তি সুদ যোগ করে মার্জিন ঋণ দিতে পারবে। তবে এই ঋণের সুদহার কোনোভাবেই 12%-এর বেশি হতে পারবে না। গত এপ্রিলে ব্যাংক ঋণের সুদহার 1 অঙ্কে নামিয়ে আনার পর থেকে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা মার্জিন ঋণের সুদহার কমানোর দাবি করে যাচ্ছিলেন। শেয়ার বাজারে বর্তমানে মার্জিন ঋণের সুদহার সর্বোচ্চ 15%-এর মধ্যে। ছুটির দিনে শেয়ার বাজারে লেনদেন বন্ধ থাকলেও এই সুদ গণনা করা হয়। এবারই প্রথম মার্জিন ঋণের সুদহার বেঁধে দিল বিএসইসি। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ডিভিডেন্ড অনুমোদনের 30 দিনের মধ্যেই সেটি প্রদানের বাধ্যবাধকতা দিয়ে নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। তবে কেউ ডিভিডেন্ড দাবি না করলে বা পরিশোধিত না হলে তা 3 বছর পরে কমিশনের নির্দেশিত ফান্ডে হস্তান্তর করতে হবে। বিএসইসির চেয়ারম্যানের সই করা এক নির্দেশনায় বলা হয়েছে, ইস্যুয়ার কোম্পানি ডিভিডেন্ড বিতরণের জন্য পলিসি গঠন করবে, যা বার্ষিক প্রতিবেদন এবং কোম্পানির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এছাড়া কোম্পানিগুলোকে বার্ষিক বা চূড়ান্ত ডিভিডেন্ড অনুমোদনের 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড রেকর্ড ডেটের পরবর্তী 30 দিন এবং মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ট্রাস্টির অনুমোদনের 45 দিনের মধ্যে প্রদান করতে হবে। পরিচালনা পর্ষদ বা ট্রাস্টি ঘোষণার 10 দিনের মধ্যে ক্যাশ ডিভিডেন্ড আলাদা ব্যাংক হিসাবে রাখতে হবে। এক্ষেত্রে সব আইনকানুন পরিকল্পনার এবং পরিপালনের পরেও যদি 3 বছরের বেশি সময় কোনো অপরিশোধিত বা অদাবিকৃত বোনাস শেয়ার থাকে তা কমিশনের নির্দেশিত ফান্ডে হস্তান্তর করতে হবে। তবে পরে যদি ডিভিডেন্ড দাবি করা হয় তাহলে ইস্যুয়ার 15 দিনের মধ্যে সেটি যাচাই করে ফান্ড ম্যানেজারের মাধ্যমে তা প্রদানের ব্যবস্থা করবে। ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন 24 ঘন্টা।